সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলোরেস। মানুষের দীর্ঘ লাইন যেমন বাড়ছে, একই সাথে বাড়ছে ভোগান্তি। 3-4 ঘন্টা লাগে। আমি পিটিশনার। বাচ্চারা মারা যাচ্ছে, কেন এইগুলি কিনা হয় না এইসব। ঈদুল আজহা ঘিরে সারা দেশে 720টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভোজ্য তেল, চিনি ও মসুর ডাল বিক্রি করছে টিসিবি। 11 মে থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আরও 4 দিন। কম দামে এসব নিত্যপণ্য কিনতে টিসিবি ট্রাকের পেছনে প্রতিদিনই বাড়ছে সাধারণ মানুষের ভিড়। তবে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে পণ্য না পাওয়ার অভিযোগ যেমন রয়েছে, একই সাথে রয়েছে ওজনে কারচুপি ও বেশি দাম নেওয়ার অভিযোগও। বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দাম, আর সেই চাপ সামলাতে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের ভরসা টিসিবি ট্রাক। কিন্তু স্বস্তির এই পণ্য পেতেও মানুষকে পড়তে হচ্ছে সীমাহীন ভোগান্তিতে। আমরা খোঁজ নিয়ে দেখি কি বলছেন সাধারণ মানুষ। যে মানে আসি, গাড়ি আসে না, তারপরে মানুষে মারামারি করে, ধাক্কাধাক্কি করে, না নিয়েই চলে যায়। বাসায় অনেক কাজ ফালায় রেখে আসছি, বাচ্চা নিয়ে দাঁড়ায় রয়েছি, অনেকক্ষণ দেরি হইতেছে, 2 ঘন্টা ধরে দাঁড়ায় নিছি। আমার এই বাচ্চাটা নিয়ে রান্না বাড়া করতে হয়, দেরি হয় ওনাদের মাল দিতে, ঠিক মতন পাওয়া যায় আবার পাওয়াও যায় না। সকাল গড়িয়ে দুপুর, তারপরও শেষ হয় না অপেক্ষা। কেউ আবার এসেছেন ভোর থেকে, আবার কেউ প্রয়োজনীয় কাজ ফেলে দাঁড়িয়ে আছেন ঘন্টার পর ঘন্টা। সীমিত সংখ্যক পণ্য হওয়ায় কখনো আবার নির্ধারিত সংখ্যক মানুষের মধ্যে পণ্য বিক্রি শেষে বন্ধ হয়ে যায় টিসিবির কার্যক্রম। এতে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। একজন আইসা পায় না, আর কোথায় কবে মাল দিব সেটারও নির্ধারিত কোনো স্থান নেই। আবার কিছু কিছু আছে মানুষ আছে কি করে, বাড়িওয়ালা গাড়িওয়ালারাও পায়, কিন্তু নির্মায়ের মানুষেরা কম পায়। 3-4 ঘন্টা লাগে এটি পাইতে। যারা লাইনে দাঁড়ায় মোটামুটি পায়, কিন্তু লাস্টের দিকে শেষ হয়ে গেলে এবার তো দিতে পারবে না। টিসিবির ট্রাক থেকে পণ্য কিনতে মানুষের মধ্যে হুড়োহুড়ি দেখা গেলেও অতিরিক্ত দাম আদায় ও ওজনে কম দেওয়ার অভিযোগ কারো কারো। 10 টাকা বেশি নিছে, 500 টাকা, 490 টাকা নেয় ব্যাগ সহ, কিন্তু 10 টাকা করে বেশি রাখতেছে। 20 গ্রাম করে ডাউল কম দিচ্ছে, আর ব্যাগের দাম 5 টাকা, অথচ নিচ্ছে 20 টাকা। অন্য জায়গায় মনে করেন 490 টাকা নেয়, এখানে ওনারা 500 টাকা করে রাখতেছে, এবং ডালও বেশি দেয় না। 490 টাকা 10 টাকার করে ডাউল দিয়ে দিচ্ছে 500 টাকা। নিম্নআয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করছে সরকার। তবে চাহিদার তুলনায় পর্যাপ্ত সরবরাহ না থাকায় মানুষের দীর্ঘ লাইন যেমন বাড়ছে, একই সাথে বাড়ছে ভোগান্তি। টিসিবি কার্যক্রমকে আরও সুশৃঙ্খল এবং পর্যাপ্ত করার দাবি ভুক্তভোগীদের। তবে বিশেষজ্ঞরা বলছেন, সাময়িক স্বস্তি নয়, সরকারের এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাজার ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানো। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের যোগদান কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষে 7 পুলিশ সদস্য সহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। নতুন ভিসির নিয়োগ বাতিলের দাবি সাধারণ শিক্ষার্থীদের। তাদের দাবি, ডুয়েটে কর্মরত শিক্ষকদের থেকে নতুন ভিসি নিয়োগ দিতে হবে। সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইকবালকে ঢাকা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটের নতুন ভিসি হিসেবে নিয়োগ দেয় সরকার।
প্রজ্ঞাপন জারির পর থেকে তার নিয়োগ প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। নিয়োগ বাতিলের দাবিতে গত বৃহস্পতিবার রাত থেকে তারা বিক্ষোভ কর্মসূচি পালন শুরু করে। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রবিবার সকালে নবনিযুক্ত ভিসিকে লাল কার্ড প্রদর্শনের কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। ছাত্রদল ও বহিরাগতরা নবনিযুক্ত ভিসিকে নিয়ে গেট ভেঙে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করে। এতে সাধারণ শিক্ষার্থীরা বাধা দিলে ত্রিমুখী সংঘর্ষ বাধে। দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো ক্যাম্পাস। বহিরাগত কিছু টোকাই এবং ক্যাম্পাসে ছাত্রদলের ছেলেপেলে এবং প্রশাসন সহ তারা অতর্কিতভাবে আমাদেরকে হামলা চালায় নতুন ভিসিকে ঢোকানোর জন্য। কিন্তু আমরা ছাত্ররা সেখানে সর্বাত্মকভাবে প্রোটেক্ট করার চেষ্টা করি। এতে করে আমাদের প্রায় 30 থেকে 40 জন ছাত্র এখন মেডিকেলের দিকে আছে। তারা সবার মাথা ফেটে গেছে, কারো হাত ভেঙে গেছে, কারো পায়ে লাগছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা যখন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতেছিলাম তখন ছাত্রদল এবং স্থানীয় যে টুকাই যারা আছে ওদেরকে এনে আসলে অতর্কিত হামলা করে। কিন্তু আমরা তো সাধারণ শিক্ষার্থী, আমাদের কোনো প্রস্তুতি ছিল না। এই জন্যই এই পরিপ্রেক্ষিতেই আমাদের যে সাধারণ শিক্ষার্থী ছিল তারা অনেক আহত হয়েছে, তারা এখন হসপিটাল আছে। পুলিশ জানায় দুপক্ষের সংঘর্ষে 7 জন পুলিশ সদস্য সহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। সকালবেলা এক পক্ষ স্বাগত জানিয়েছে, আরেক পক্ষ প্রতিরোধ করেছে। দুই পক্ষের ধাক্কা দেখতে গেট ভেঙে গেছে, বৃষ্টির মতো ইট পড়েছে ভিতর থেকে, সংঘর্ষে হয়েছে। তখন পুলিশ গিয়ে ইন্টারফেয়ার করেছে, দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দিয়ে দিয়েছে। পুলিশের 7 জন সকালবেলায় যখন সংঘর্ষ চলছিল এদের দুই পক্ষকে নিবৃত্ত করতে 7 জন পুলিশ আহত হয়েছে। এ ব্যাপারে একটা মামলা হবে এবং আমরা আইনানুগ ব্যবস্থা নেব। শিক্ষার্থীদের দাবি, বুয়েটে কর্মরত কোনো শিক্ষককেই ঢাকা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ দিতে হবে। আফরিদ হাসান, দীপ্ত, বার্তাকক্ষ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় আসামিকে গ্রেপ্তার করে দ্রুত বিচার নিশ্চিত ও প্রশাসনের জবাবদিহির জন্য করা অবরোধ কর্মসূচি 8 ঘন্টা পর প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে ঝোলানো তালা বহাল থাকবে বলে জানিয়েছে তারা। রবিবার সকাল 10টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। নিরাপত্তা রক্ষায় ব্যর্থতার অভিযোগ তুলে কার্যালয় ঘেরাও করে তাদের অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীরা। কেন ধরা যাচ্ছে না, সেই জায়গায় কি প্রশাসনের কোনো গাফিলতি নাই? অনেকে কোয়েশ্চেন করছে যেটা তো আইন শৃঙ্খলা বাহিনীর কাজ, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে চাপ দেওয়ার কাজটা কার? প্রশাসনের কাছে জনসাধারণ শিক্ষার্থীদের যে বিপুল প্রত্যাশা ছিল, সে প্রত্যাশা অনুযায়ী কোনো নিরাপত্তা আসলে নিশ্চিত করতে পারে নাই প্রশাসন। আন্দোলনকারীদের অভিযোগ 48 ঘন্টা সময় বেঁধে দেওয়ার পরেও অভিযুক্তকে গ্রেপ্তার বা চিহ্নিত করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছাত্রছাত্রীদের সার্বিক নিরাপত্তা জোরদারে সীমানা প্রাচীর উঁচু করা সহ পকেট গেটগুলো বন্ধের দাবি জানান তারা। ছোট ছোট পকেট গেট আছে বা আশেপাশে যেই দেয়াল বা প্রাচীর আছে সেগুলো ভাঙা এবং অনেক নিচু, তার টপকেও মানুষ আসা যাওয়া করছে, বা কেউ যদি কারোর গেস্ট নিয়ে আসেও সেটা কিভাবে একটা প্রপার ওয়েতে সে নির্দিষ্ট জায়গায় সাইন করে স্টুডেন্টরাও যেন বাধ্য হয় এই কাজটা করতে। আমাদের ক্যাম্পাসে যে নিরাপত্তা, পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা কর্মী নেই, গেটগুলোতে কোনো সুরক্ষা ব্যবস্থা নেই, সেখানে কোনো যে এন্ট্রি কারা নিচ্ছে সেই ব্যাপারে কোনো তদারকির ব্যবস্থা নেই। এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলছে অভিযুক্ত বহিরাগত যুবককে গ্রেপ্তারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। সেটা গোয়েন্দা সংস্থাগুলো কাজ করে যাচ্ছে এবং অন্যান্য ইন্টেলিজেন্স এজেন্সিগুলো কাজ করে যাচ্ছে, প্রতিনিয়ত আমাদের সাথে সমন্বয় করছেন। আমরা আশা করি অভিযুক্ত অতি দ্রুত গ্রেফতার হবে। আমরা অনুরোধ করছি, আমরা দাবি রাখছি সরকারের কাছে তাকে অভিযুক্ত দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য। গত 12 মে রাতে বিশ্ববিদ্যালয়ের ভেতরে এক শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ ওঠে। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। হামিদ টিকা ক্রয় ও টিকাদান কর্মসূচি বন্ধ রাখায় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও উপদেষ্টাদের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রোববার সুপ্রিম কোর্টের এক আইনজীবী এই রিট আবেদন করেন। এদিকে অন্তর্বর্তী সরকারের সব কার্যক্রম তদন্তে কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিটের শুনানি শেষ হয়েছে। আদেশ বৃহস্পতিবার। দেশ জুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। সংক্রমণের এই ঊর্ধ্বগতির মধ্যে হাম ও এর উপসর্গে গত 2 মাসে 450-র বেশি শিশুর মৃত্যু হয়েছে। আর এ সময়ে সারা দেশে চিকিৎসা নিয়েছে 41,000-এরও বেশি শিশু।
অভিযোগ উঠেছে অন্তর্বর্তী সরকারের আমলে টিকা কেনা হয়নি, টিকাদান কর্মসূচিও আনুষ্ঠানিকভাবে বন্ধ ছিল। ওই 1.5 বছরে হামের টিকা না দেয়ায় শিশুরা আক্রান্ত হচ্ছে। এজন্য দায়ী ব্যক্তিদের বিচার চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। একই সঙ্গে সাবেক প্রধান উপদেষ্টা ও তার উপদেষ্টাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। ওনারা কিন্তু এসেছিলেন উঠা না মেধা এই একটা কারণে, যেখানে আমাদের গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য, কিন্তু ওনারা এসে আমাদের প্রতিষ্ঠিত 1979 থেকে যে টিকা দেওয়া হতো হাম বাম যেটা বলা হয়, যারা জাদুঘরে চলে গিয়েছিল, সেইটাকে ওপেন টেন্ডার ব্যবস্থা করেছিল 6548/2026। আমি পিটিশনার, কারণ হচ্ছে এটাকে একটা থ্রোলি ইনভেস্টিগেশন করতে হবে, যেটা আইনের 3 ধারা ইনকোয়ারি কমিশন অ্যাক্ট, এবং ইনকোয়ারি না হওয়া পর্যন্ত এই প্রত্যেকটা লোক ডক্টর ইউনূস থেকে আরম্ভ করে অ্যাডভাইজাররা যেন দেশ ত্যাগ করতে না পারে। এদিকে অন্তর্বর্তী সরকারের শাসনামলের সব কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিটের শুনানি শেষ হয়েছে। আদেশের জন্য দিন ঠিক করা হয়েছে বৃহস্পতিবার। শুনানিতে মার্কিন চুক্তিসহ বিভিন্ন বিতর্কিত বিষয়ে তদন্তের প্রয়োজন আছে বলে মন্তব্য করেছে হাইকোর্ট। আমরা অনেক কথা বলেছি, চেয়েছি কি একটা কমিশন অফ ইনকোয়ারি চেয়েছি, যে ইউনূস সাহেবের আমলে যা কিছু ঘটেছে একটা ইনকোয়ারি করতে। এই যে আমাদেরকে দাসত্বর মধ্যে নিয়ে গেছে আমেরিকার, বা এই যে টিকা বাচ্চারা মারা যাচ্ছে, কেন এইগুলি কিনা হয় না, এইসব টোটাল। আমরা কিন্তু কোনো টিওআর বলি নাই যে এই 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 জিনিস ইনকোয়ারি করবেন, প্রেয়ারে নাই। প্রেয়ারে শুধু আছে যে আপনি সরকার, আপনি একটা কমিশন অফ ইনকোয়ারি করেন এবং ইউনূস অ্যাডমিনিস্ট্রেশনের পুরাটা আপনি দেখেন যে উনি কি করেছেন না করেছেন। অন্তর্বর্তী সরকারের বিষয়ে করা আরও কিছু রিট শুনানির অপেক্ষায় আছে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে একটি স্বাধীন, দক্ষ ও গ্রহণযোগ্য গণমাধ্যম কমিশন গঠনের কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। দুপুরে সচিবালয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেলের সম্পাদক ও সংবাদ প্রধানদের নিয়ে গঠিত টেলিভিশন এডিটর্স কাউন্সিল টিইসির নেতাদের সাথে বৈঠকে তিনি কথা বলেন। এ সময় টেলিভিশন চ্যানেলের টিআরপি এবং সংবাদপত্রের প্রচার সংখ্যা নিয়ে মন গড়া তথ্যের উপর নির্ভর করে সরকারি বিজ্ঞাপন বণ্টনের ধারা থেকে সরে আসতে হবে বলে জানান তিনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আধুনিক ডিজিটাল টিআরপি ব্যবস্থা এবং সঠিক প্রিন্ট কাউন্টিং পদ্ধতি চালু করা গেলে সেই তথ্যের ভিত্তিতে বিজ্ঞাপন ও অন্যান্য সুযোগ সুবিধা বণ্টন করা সম্ভব হবে। আমি একবার যখনই আপনার একটা রাইট ডিজিটাল টিআরপি সিস্টেম দাঁড় করতে পারবো এবং একটা রাইট ডিজিটাল প্রিন্ট কাউন্টিংটা দাঁড় করতে পারবো, তখন তার ভিত্তিতে আমি সব ধরনের সুযোগ এবং অধিকারের বন্টনটাও করতে পারবো। মাত্র 500টা টিআরপি দিয়ে আমি দেশের 5 কোটি টেলিভিশনের হিসাব বুঝাই দেব, অথবা সেই মিথ্যাকে গ্রহণ করব, অথবা পত্রিকার ছাপাকে আমি আমার মন গড়া একটা সংখ্যার ভিত্তিতে বিজ্ঞাপনের সুযোগ সুবিধা বন্টন করব, এই নীতিমালা থেকে তথ্য মন্ত্রণালয় বেরিয়ে আসবে। বাংলাদেশের পোল্ট্রি শিল্পে সর্ববৃহৎ বাণিজ্যিক প্রতিষ্ঠান কাজী ফার্মস লিমিটেড এবং এর গ্রুপভুক্ত প্রতিষ্ঠান গত 2024-25 অর্থ বছরে নিট লভ্যাংশের নির্ধারিত অংশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে বাৎসরিক লভ্যাংশের চেক হস্তান্তর করেছে। বাংলাদেশ শ্রম আইন 2006 বিধান অনুযায়ী প্রতিষ্ঠানটি তাদের বাৎসরিক লভ্যাংশের 0.5% হারে 2,78,30,111 টাকার চেক প্রদান করে। রবিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর কাছে এই চেক হস্তান্তর করেন কাজী ফার্মস লিমিটেডের পরিচালক কাজী জাহিন শাপার হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর শোভন হায়দার চৌধুরী, কাজী মিডিয়া লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর ফারুক, কাজী ফার্মস লিমিটেডের মানব সম্পদ বিভাগের মহাব্যবস্থাপক FM মনিরুজ্জামান ও উপব্যবস্থাপক হারুনুর রশিদ। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, এই তহবিলের অর্থ দুস্থ ও মৃত শ্রমিকদের পরিবারকে আর্থিক সহায়তা, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান এবং জরুরি চিকিৎসা সেবা সহ বিভিন্ন কল্যাণমূলক কাজে ব্যয় করা হবে। সৌদি আরবে আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে দেশটিতে আগামী 27 মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে এবং ঈদের আগের দিন 26 মে পবিত্র হজ পালিত হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সৌদি আরবের পাশাপাশি তুরস্ক ও ওমান আগামী 27 মে ঈদুল আজহা উদযাপনের ঘোষণা দিয়েছে। এর আগে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া একই দিন ঈদুল আজহা উদযাপনের ঘোষণা দেয়।
দক্ষিণ এশিয়ার মধ্যে পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে পাকিস্তান ও ভারত। আগামী 28 মে ঈদুল আজহা উদযাপনের ঘোষণা দিয়েছে দেশ দুটি। তবে আগামী 27 মে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালনের ঘোষণা দিয়েছে আফগানিস্তান। অন্যদিকে বাংলাদেশের জিলহজ মাসের চাঁদ দেখা ও ঈদুল আজহার তারিখ নির্ধারণে আগামীকাল সোমবার বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। একযোগে দেশের 8টি বিমানবন্দর, 6টি রেল স্টেশন ও 4টি আন্তনগর ট্রেনে ফ্রি ওয়াইফাই সেবা চালু করেছে সরকার। এর মাধ্যমে একসঙ্গে প্রায় 37,000 যাত্রী ইন্টারনেট সুবিধা গ্রহণ করতে পারবেন। দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই সেবার উদ্বোধন করা হয়। এই সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম জানান, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে দেশের বিমানবন্দর ও রেল স্টেশনগুলোতে ফ্রি ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। আপনারা দেখছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেসব প্রতিশ্রুতি দিচ্ছেন প্রত্যেকটা কাজে উল্লেখ করে যাচ্ছে এবং যেটা সাধারণ জনগণের সুবিধার জন্য সব কাজ করে যাচ্ছে। আজকে এখানে যারা যাত্রীরা আসতেছে, প্রবাসী ভাইরা আমাদের বিদেশ থেকে যারা আসছে, তাদের সুবিধাটা দেখাই আমাদের বিমানবন্দরের মূল লক্ষ্য। বিগত সরকারের সময় থেকে জ্বালানি খাত গুটি কয়েক লোক নিয়ন্ত্রণ করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমির। রোববার স্থানীয় একটি হোটেলে আসন্ন বাজেটে নবায়নযোগ্য জ্বালানি প্রত্যাশা ও প্রাপ্তির সমীকরণ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা আরও বলেন, যতক্ষণ পর্যন্ত জ্বালানি খাতের কাঠামোগত ত্রুটি থেকে বের না হওয়া যাবে ততক্ষণ ভর্তুকি দিয়ে যেতে হবে। সেমিনারে সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ব্যয় সাশ্রয়ী নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে আলাদা মন্ত্রণালয় গঠন করা দরকার। দেশে জ্বালানির যে বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে পিভি এবং অন্যান্য ম্যানুফ্যাকচারিংকে উৎসাহিত করা এবং তাদেরকে বিভিন্ন রকমের যে রাজস্ব যে সুবিধাদি সেগুলো নিশ্চিত করা হবে। চতুর্থত হচ্ছে যে দেশীয় উত্তোলনকে উৎসাহিত করা হবে। পঞ্চমত জ্বালানি মজুদ নিশ্চিত করা হবে। আগামী দিনে আমরা মনে করি যে এরকম একটি বিশেষায়িত মন্ত্রণালয় হলে আমার ধারণা যে নবায়নযোগ্য বা এই বিকল্প জ্বালানির জায়গাগুলোতে গতি বৃদ্ধি পাবে, সেটি আমার কাছে বিশেষভাবে মনে হয়। দেশে 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 6 শিশুর মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে 1517 জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে গত 15 মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট 459 শিশুর মৃত্যু হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী 15 মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 42,092 শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে 37,744 শিশু বাড়ি ফিরেছে। বান্দরবানের আলীকদমে দেখা দিয়েছে হামের প্রাদুর্ভাব। এ রোগের উপসর্গ নিয়ে 1 মাসে 5 শিশুর মৃত্যু হয়েছে। তবে হাম থেকে সুরক্ষায় টিকাদান কার্যক্রম চলমান বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বান্দরবনের আলীকদমের দুর্গম ইউনিয়ন কুরুকপাতা ক্ষুদ্র নৃগোষ্ঠী ম্র অধ্যুষিত এলাকাটিতে 1 মাস ধরে দেখা দিয়েছে হামের প্রাদুর্ভাব। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য মতে হামে 23 এপ্রিল থেকে মের মাঝামাঝি পর্যন্ত 166 জন আক্রান্ত হন, আর চিকিৎসা নিয়েছে 138 জন। উপসর্গের মধ্যে জ্বর, সর্দি কাশি ও শরীরে লালচে দাগ দেখা যায়। তারপরে চাই নপারে বেশি কষ্ট পাই বেলে আলীকদম হাসপাতাল আমি ভর্তি দিয়ে চিকিৎসা করে গিয়ে দুর্গম এলাকাতুন ডাক্তার নাই কিছু নাই এরে এখন হাম রোগ লাই আর ভক্তি ঘুরিয়ে হাসপাতাল ভক্তি ঘুরিয়ে এর চিকিৎসা করিয়ে। স্থানীয় জনপ্রতিনিধি জানান, দুর্গম এলাকা ও মানুষের অসচেতনতার কারণে রোগীদের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া যাচ্ছে না, ফলে রোগটি দ্রুত ছড়িয়ে পড়ছে। দীর্ঘদিন ধরে হাম টিকা গ্রহণ ন করার কারণে আজকে এই বছরের প্রচন্ডভাবে আমার কুরুকপাতা ইউনিয়নের জনসাধারণ প্রতি হাম আক্রান্ত বেশি হয়।
বান্দরবানের আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংখ্যা মাত্র ৩১। হাসপাতালটিতে পর্যাপ্ত জনবল ও শয্যা সংকটের কারণে হামসহ শতাধিক রোগীকে চিকিৎসা প্রদানে বেগ পেতে হচ্ছে বলে জানান চিকিৎসকরা। ৩ গুণের চেয়ে বেশি রোগী নিয়ে আমরা এখন আসলে হিমশিম খাচ্ছে আমাদের, কারণ জনবল থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে সব জায়গায় আমাদের সংকট রয়েছে। উপজেলা প্রশাসন আমাদেরকে সার্বিক সহযোগিতা করছে। আমরা সবগুলো দপ্তর একসাথে কাজ করে দ্রুত যে সমস্যা এখন আছে হামের প্রকোপ, এটা থেকে কাটিয়ে উঠতে পারবো বলে বিশ্বাস করি। হাম ও উপসর্গে সারা দেশে এখন পর্যন্ত মৃত্যু 400 ছাড়িয়েছে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত, বার্তা কক্ষ। দেশে ফিরেছে কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ। বিকেলে তার মরদেহ ঢাকায় পৌঁছায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ গ্রহণ করে পরিবারের সদস্যরা। পরে বনানীতে এবং কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয় তার নামাজে জানাজা। কারিনার বন্ধু, ঘনিষ্ঠ স্বজন ও রাজনৈতিক দলের নেতারা এতে অংশ নেন। সোমবার সকালে মুন্সিগঞ্জে দাফন করা হবে কারিনা কায়সারকে। শুক্রবার রাতে ভারতের চেন্নাইয়ে লিভার জটিলতায় মারা যান তিনি। হেপাটাইটিস এ এবং চিকিৎসার জন্য যে লিভার ট্রান্সপ্লান্ট যে হয় না মানুষের, এটা আমরা তো জানতাম না, আমি ওখানে গিয়ে জানছি। তো এই জিনিসটা ডে ওয়ানে যদি বলতো তাহলে আমরা প্রথমেই তাকে শিফট করে বাড়ি নিয়ে যেতে পারতাম। আমার 5-6 দিন এখানে নষ্ট হয় না। তো তারপরে তাকে নেওয়া হয়েছে, কিন্তু উপর আল্লাহ ইচ্ছা যে সেখানে নিয়ে মাত্র 4 দিনের মাথায় এত বড় ভালো একটা হসপিটাল নিয়েছিলাম, তারা বাঁচাতে পারে নাই। কখনো চিন্তা করি নাই যে কারিনা আসলে এত অল্প সময়ের জন্য আসছে, বাট আমার কাছে আমরা এতটুকু চিন্তা করে খুশি যে ও যতটুকু চাইছে ওর লাইফটা যেভাবে লিড করতে, অ্যান্ড দ্য হ্যাপিয়েস্ট পারসন আই হ্যাভ এভার মেট। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধে অনেকটা সুবিধাজনক অবস্থানে থাকায় হরমুজ প্রণালীতে নৌযানের পাশাপাশি সাবমেরিন কেবল থেকেও টোল আদায় করতে চায় ইরান। আন্তর্জাতিক গণমাধ্যম এই সংক্রান্ত খবর দিয়েছে। সাবমেরিন কেবল কোম্পানিগুলো মাশুল পরিশোধ করতে না চাইলে তেহরান সংযোগ বিচ্ছিন্ন করে দিতে পারে, ফলে ইন্টারনেট সেবায় নেমে আসবে বিপর্যয়। বিভিন্ন দেশের পণ্যবাহী জলযানের 5 ভাগের 1 ভাগ পারাপার হয় হরমুজ প্রণালী দিয়ে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের সময় এই প্রণালী অবরোধ করে বেশ লাভবান হয়েছে তেহরান। এবার স্থায়ীভাবে ফি ধার্য করতে চায় তারা। হরমুজের তলদেশে থাকা সাবমেরিন কেবলের মাধ্যমে যে ইন্টারনেট সরবরাহ করা হয় তা ব্যবহার করে এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশ। গুগল, মাইক্রোসফট, মেটা এবং অ্যামাজনের মতো বড় বড় জায়ান্ট হরমুজ প্রণালী ব্যবহার করে। বিশেষজ্ঞরা বলছেন, যদি সাবমেরিন কেবল বিচ্ছিন্ন করে দেয় তাহলে মারাত্মক সংকটে পড়বে বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থা। ইন্টারনেটের গতি কমার পাশাপাশি ব্যাহত হবে ব্যাংকিং কার্যক্রম, সামরিক যোগাযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্লাউড অবকাঠামো। একই সঙ্গে আরব দেশগুলোর আমদানি রপ্তানিও ব্যাহত হতে পারে ব্যাপকভাবে। ভারত, সিঙ্গাপুর সহ এশিয়ার বেশ কয়েকটি দেশ কোটি কোটি ডলারের ক্ষতির মুখে পড়বে। হরমুজের পাশাপাশি লোহিত সাগর নিয়ন্ত্রণে একচ্ছত্র আধিপত্য ইরান সমর্থিত হুথিদের। ইয়েমেন ভিত্তিক এই গোষ্ঠীও একই রকম শর্ত আরোপ করতে পারে বাবেল মানদেব প্রণালীতে। এর ফলে সংকট মারাত্মক আকার ধারণ করবে। 2024 সালে হুথি যোদ্ধাদের হামলায় একটি জাহাজ ডুবে যাওয়ায় সে সময় 3টি সাবমেরিন কেবল ছিঁড়ে যায়। এর ফলে ওই অঞ্চলে শতকরা প্রায় 25 ভাগ ইন্টারনেট সরবরাহ ব্যাহত হয়। আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী কোনো দেশের জলসীমায় স্থাপিত তার বা পাইপলাইনের জন্য ফি নিতে পারবে ওই দেশ। ইরান এই কনভেনশনে সই করলেও পরে তা অনুমোদন দেয়নি বিপ্লবী সরকার। সাইফুর রহমান শিশির, দীপ্ত, বার্তা কক্ষ। এরই সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। মানুষের দীর্ঘ লাইন যেমন বাড়ছে, একই সাথে বাড়ছে ভোগান্তি। 3-4 ঘন্টা ওর লাগে।
6548/2026 আমি পিটিশনার। বাচ্চারা মারা যাচ্ছে, কেন এইগুলি কিনা হয় না এইসব। আর এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আর তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।